শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, প্রাণহানি বেড়ে 132, নিখোঁজ 27শোর বেশি মানুষ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। এবার ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতে ক্ষতিপূরণ দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানের হামলার শঙ্কায় লুকিয়ে আঙ্কারা ছাড়েন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, গৃহযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত, আন্তর্জাতিকভাবে গ্রেফতার অভিযানের নির্দেশ। শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে হরতাল, বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ বিজেপির, নীরব থাকায় রাহুল গান্ধীর তীব্র সমালোচনা। এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশ, দাবানলে কানাডা ও স্পেন পুরো ছাই বনাঞ্চল, চীনে টাইফুন ও ফিলিপিনে বন্যায় দুর্ভোগ, ভারতে প্রবল স্রোতে ভেসে গেল সেতু। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। কলম্বিয়ার শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে, আহত 570 জনের বেশি, এখনো নিখোঁজ 2700-র বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত 1500-এর বেশি ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করে 5 বিভাগীয় রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। এই অবস্থায় কলম্বিয়াকে $1.55 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সান হোসে দেল পালমারের কাছে ছিল কম্পনের উৎপত্তি স্থল। মাত্র 107 কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয় তীব্র কম্পন। ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের একাধিক শহর। সরকারি হিসেবে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে, আহত শত শত মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হাজারো বাড়িঘরের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি। ক্ষয়ক্ষতির তালিকায় আছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও কমিউনিটি সেন্টার। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পেরেইরা শহরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো দে লা এস্প্রিয়েলা। ভূমি সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। উদ্ধার অভিযান চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করে পেরেইরা, কালি, কুইবদো, মানিজালেস ও আর্মেনিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। এদিকে ভূমিকম্প মোকাবিলায় কলম্বিয়াকে $1.55 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা মার্কিন পর্যটকদেরও সহায়তার কথা জানিয়েছে বোগোতার দূতাবাস। একই সঙ্গে কলম্বিয়ার জনগণ ও সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। ভূমিকম্পের প্রভাব পড়েছে দেশটির বিমান যোগাযোগেও। কালি বিমানবন্দরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিরাপত্তা যাচাইয়ে বেশ কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়। বাতিলের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চলগামী বহু ফ্লাইট। নাসরিন রুমি, সময় সংবাদ। লাতিন আমেরিকায় একের পর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, ধ্বংস হয়েছে শহর, জনপদ। কোথাও ভূমিকম্পের পর নেমেছে প্রাণঘাতী ভূমিধস, আঘাত হেনেছে সুনামিও। হাইতি থেকে পেরু, ইকুয়েডর থেকে চিলি, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী 10 ভূমিকম্পের তালিকায় রয়েছে এসব দেশ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থামার পরও থামে না মানুষের দুর্ভোগ। ধ্বংসস্তূপের নিচে স্বজনের খোঁজ, কান্না আর বেঁচে থাকার আকুতি। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এমন দৃশ্য দেখা গেছে বারবার। শক্তিশালী ভূমিকম্পের পাশাপাশি দুর্বল অবকাঠামো ও ঘনবসতিও বাড়িয়েছে প্রাণহানি। লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে 2010 সালে। 7 মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান 3,16,000 মানুষ। রাজধানী পোর্ট অফ প্রিন্সের ঘনবসতি, দুর্বল ভবন আর সীমিত উদ্ধার ব্যবস্থা বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। এর পরের অবস্থান 1868 সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পের 7.7 মাত্রার ধারাবাহিক কম্পনে প্রাণ হারান প্রায় 70,000 মানুষ। আর 1970 সালে পেরুর 7.9 মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় প্রায় 67,000 মানুষের। সেই ভূমিকম্পের পর হিমবাহ ও শিলার বিশাল ধস চাপা দেয় ইউঙ্গাই সহ কয়েকটি জনপদ।
তালিকায় রয়েছে 1797 সালের ইকুয়েডর, 1939 সালের চিলি, 1812 সালের ভেনেজুয়েলা এবং 1868 সালের আরিকা ভূমিকম্প। এসব দুর্যোগে প্রাণ হারান হাজার হাজার মানুষ। আরিকা ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে প্রশান্ত মহাসাগরের বহু দূরের এলাকাতেও। 1976 সালের গুয়াতেমালা ভূমিকম্পে নিহত হন প্রায় 23,000 মানুষ। এছাড়া 1797 সালের ভেনেজুয়েলা ও 1861 সালের আর্জেন্টিনা ভূমিকম্পেও প্রাণ হারান হাজারো মানুষ। ইতিহাসের এই দুর্যোগগুলো দেখিয়ে দেয় ভূমিকম্পের মাত্রার পাশাপাশি দুর্বল অবকাঠামো, ঘনবসতি ও অপর্যাপ্ত উদ্ধার ব্যবস্থায় বাড়িয়ে দিতে পারে প্রাণহানির সংখ্যা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের উপর এবার অর্থনৈতিক চাপ বাড়াতে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদ বদল করেছে তেহরান। অন্তত 6 জন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। ইরানের পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল তেহরান। এবার ট্রাম্প ইরানের কাছে চাইলেন ক্ষতিপূরণ। ট্রাম্প বলেন, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি চান ইরান এই ক্ষতিপূরণ দিক। সংঘাত নিরসনের স্থবির প্রচেষ্টায় তিনি এই নতুন দাবিটি যুক্ত করলেন। তেহরানের ক্ষতিপূরণ চাওয়ার জবাবে এই পদক্ষেপ বলে জানান তিনি। তার দাবি, এটি হরমুজ খোলার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। এদিকে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। সামরিক বাহিনীতে 6 জন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 6 নবনিযুক্ত সামরিক কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ নেতার এই পদগুলোতে তাদের উপর আস্থা রাখার সিদ্ধান্তটি ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইরানি হামলার আশঙ্কায় গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছে দেওয়া হয় তাকে। এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গত মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইরান সমর্থিত গোষ্ঠী ট্রাম্প ও তার বিমান এয়ারফোর্স ওয়ান লক্ষ্য করে হামলা চালানোর ছক কষছিল। এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয় উড়োজাহাজ পরিবর্তনের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত 8 জুলাই আঙ্কারা থেকে নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের বদলে ছোট আকারের উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যান ট্রাম্প। প্রকাশিত ভিডিওতে উড়োজাহাজ বদলের প্রক্রিয়ার কিছু দৃশ্য দেখা যায়। ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কয়েক মিনিট পর সেখান থেকে একটি ক্যাটারিং ট্রাক বেরিয়ে ছোট উড়োজাহাজটির দিকে যায়। পরে যুক্তরাজ্যে অবতরণের পর ট্রাম্পকে বড় উড়োজাহাজটির সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তবে কিভাবে তিনি আবারও বড় উড়োজাহাজটিতে ফিরে এসেছিলেন তা স্পষ্ট নয়। তবে ঘটনার সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেয়া হয় ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছে। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো উড়োজাহাজে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতেও বলা হয়। সাধারণত যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় এমন সতর্কতা নেওয়া হয়। পরে নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণেই ট্রাম্পের উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছিল। এই ঘটনায় নতুন করে আলোচনা এসেছে কাতারের দেয়া উড়োজাহাজটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগে এয়ারফোর্স ওয়ানের মতোই নতুন উড়োজাহাজটিতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। শিউলি রোসা, সময় সংবাদ। সম্প্রতি ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের 15 দফা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রত্যাখ্যান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর জবাব তিনি তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেবেন। এদিকে এই অচল অবস্থা সত্ত্বেও শান্তি বোর্ডের কর্মকর্তারা জানান এটি পুরোপুরি কার্যকর আছে এবং কেরেম শালামোর কাছে ঘাঁটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে।
שוללת את מסמך 15. বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরোধিতা করে তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা শান্তি পরিষদ নিয়ে সর্বশেষ মতবিরোধে জড়ান এই ইসরায়েলি নেতা। ওভাল অফিসে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প এর উপযুক্ত জবাব ট্রুথ সোশ্যালে দেবেন বলে জানান। যদিও দাবি করেন তার 15 দফা প্রত্যাখ্যান করলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে। এদিকে শান্তি পরিষদ বোর্ড জানায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি পরিকল্পনা সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। বাস্তবায়ন এবং সরেজমিনে যাচাই বাছাইয়ের ভিত্তিতে পরিকল্পনাটি স্থিরভাবে এগোচ্ছে বলেও জানানো হয়। এর আগে এক ভাষণে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের চাপে ইসরায়েলি সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলা বন্ধ করে দিয়েছে। এদিকে গত মাসে যুদ্ধ শেষ করার পরিকল্পনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প, যাতে ইসরায়েল ও হামাস উভয়ই সম্মত হয়েছে বলে জানান তিনি। এই পরিকল্পনা অনুযায়ী হামাস নিরস্ত্রীকরণের বিনিময়ে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা জানায়। এছাড়া একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে মিলে নিরাপত্তা দেওয়ার কাজ করবে বলেও জানানো হয়। এই রোডম্যাপকে সমর্থন করলেও যখন বোর্ড অফ পিস স্পষ্ট করে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং নিরস্ত্রীকরণ সম্পন্ন হলেই কেবল ইসরায়েল সেনা প্রত্যাহার করবে, তখন এর প্রতিবাদ জানায় সংগঠনটি। এদিকে সোমবার এলএসএ হন্ডুরাস স্থাপনায় ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। দক্ষিণ ইসরায়েলের কেরিম শালোম এলাকায় ইসরায়েল গাজা সীমান্তের কাছে অবস্থিত এই স্থাপনাটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে রসদ সরবরাহ এবং এটি সমাবেশ কেন্দ্র হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের মামলায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে আসাদের ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দ্বারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান লাতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। বাশার আল আসাদকে শিশু সহ একাধিক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক এবং পদ্ধতিগতভাবে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন। ভারতের ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন পীড়নের প্রতিবাদে রাজ্য জুড়ে হরতাল পালন করছে বিজেপি। মঙ্গলবার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন দলটির সমর্থকরা। ঝাড়খণ্ড ইস্যুতে রাহুল গান্ধী নীরব থাকায় তীব্র সমালোচনা করেছে বিজেপি। জবাবে কংগ্রেস বলছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন রাহুল। এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের প্রতিবাদে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। হরতালের ডাক দিয়ে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন বিজেপি সমর্থকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঝাড়খণ্ডের শিক্ষার্থী আন্দোলনের আঁচ এবার পৌঁছেছে ভারতের সংসদেও। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সহ নানা অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যরা। দিল্লি শিক্ষার্থী আন্দোলনে সরব থাকলেও ঝাড়খণ্ডে একই ঘটনায় রাহুল গান্ধী নীরব কেন, সেই প্রশ্ন তোলেন তারা। জেএমএম নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার কংগ্রেসের জোটসঙ্গী হওয়ায় রাজনৈতিক স্বার্থেই এই নীরবতা বলেও অভিযোগ বিজেপির। এদিকে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বল প্রয়োগ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের বিষয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছে কংগ্রেস। তবে বিজেপির অভিযোগ, অমিত শাহ জবাব দিতে প্রস্তুত থাকলেও বিরোধীরাই আলোচনায় বাধা দিচ্ছে। দিল্লিতে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের পর থেকেই ভারতের পরীক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে। আন্দোলনের জেরে গত মাসে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এবার ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের আন্দোলনও জাতীয় রাজনীতির ইস্যুতে পরিণত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ 13 জনের প্রাণহানি, নিহতদের মধ্যে 8 জন উজবেকিস্তানের নাগরিক। কিয়েভে পাল্টা আঘাত।
ইউরোপ থেকে এশিয়া বিশ্বের বিভিন্ন দেশের ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় আগুনের ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষ। স্পেনের কাস্তেলিয়নে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে পুড়েছে 810 হেক্টরের বেশি এলাকা। আর ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়ে গেলেও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে রাতের আকাশ রাঙিয়ে উঠেছে আগুনের লেলিহান শিখায়। মধ্যরাতের পর হাইওয়ে 97 ধরে যাওয়ার সময় এক গাড়ি চালকের ক্যামেরায় ধরা পড়ে আগুনের ভয়াবহ দৃশ্য। বোস্টন বার এলাকাতেও গাছপালার ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দাবানলের কারণে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল থেকে পালানোর সময় সামারল্যান্ডের কাছে 80 বছর বয়সী এক নারী মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন হাজারো দমকল কর্মী। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। একই সময় স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তেলিয়ন প্রদেশেও দাবানল নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা। তিরিক শহরের কাছে ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে 810 হেক্টরের বেশি বনভূমি। আগুনের ঝুঁকি থেকে কাতি শহরের প্রায় 700 বাসিন্দাকে রোববার নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগেই কাস্তেলিয়নে আরেকটি বড় দাবানলে প্রায় 10,000 হেক্টর এলাকা পুড়ে যায়। ইউরোপে বাড়তে থাকা দাবানলের ঝুঁকি মোকাবিলায় মাঠে নেমেছে একাধিক দেশের দমকল বাহিনী। সোমবার স্পেনের কাতালোনিয়ায় স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে কাজ করেছেন 20 জনের বেশি ডাচ ফায়ার ফাইটার। বনাঞ্চলের অতিরিক্ত গাছপালা সরিয়ে ফায়ার ব্রেক তৈরি করছেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ইউরোপেও দাবানলের প্রকোপ বাড়ায় আগুন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কৌশল শিখতেই এই যৌথ কার্যক্রম। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়িয়ে দেয়া দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো দুটি স্থানে আগুনের উৎস থেকে ধোঁয়া দেখা যাওয়ায় নজরদারি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুনের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় এই পর্যটন এলাকা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগুনের তীব্রতা ও বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। এশিয়া জুড়ে ভয়াবহ বৃষ্টি আর বন্যার তাণ্ডব। চীনে টাইফুন ডলফিনের আঘাতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ফিলিপিন্সে ভূমিধসে 10 জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত 1 লাখের বেশি পরিবার। ভারতে প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে গেছে বিশাল সেতু। প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। চীনের জেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। উপকূলীয় শহর শিয়াংশানে প্লাবিত জমি থেকে পানি সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘন্টায় 151 কিলোমিটার বেগের বাতাস নিয়ে জেজিয়াংয়ে আঘাত হানে বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। পরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি। সাংহাইয়ের আবাসিক এলাকা ও শহরতলি ঢুকে পড়েছে বন্যার পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ফেরি চলাচল। কয়েকটি মেট্রো লাইনেও স্থগিত করা হয়েছে পরিষেবা। অন্যদিকে ফিলিপিন্সের লুজন দ্বীপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোমর সমান পানিতে হেঁটে বা সাইকেলে চলাচল করছেন মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে 1,10,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে ছোট ব্যবসা, ভেসে গেছে পণ্য সামগ্রী। কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় আয় হারিয়েছেন বহু মানুষ। ভারতের উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পর নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল স্রোতের ধাক্কায় চামোলির নীতি উপত্যকার একটি ধাতব সেতু মুহূর্তের মধ্যেই ভেসে গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাদা মিশ্রিত স্রোত সেতুটিতে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উপড়ে নদীর দিকে ছিটকে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার নিজনেকা মস্ক শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 39 জন। তবে কিয়েভ জানায় তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে কাজানে অবস্থিত উজবেক দূতাবাস ঘোষণা করেছে নিহত 13 জনের মধ্যে অন্তত 7 জন উজবেক নাগরিক ছিলেন। এর আগে রবিবার রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনা ঘটে।
রাশিয়ার নিজনেকামস্ক শহরের একটি তেল শোধনাগার এটি। ইউক্রেনের হামলায় তেল শোধনাগারের উপর থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার কিয়েভ জানায় তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে এই টানেকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এ সময় শোধনাগারটিতে আগুন ধরে যায়। রুশ গণমাধ্যমও এই হামলায় অঞ্চলটির তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। যদিও রুশ তদন্তকারীরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় ও বেসামরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। হামলার পর কাজানে অবস্থিত উজবেক দূতাবাস জানায় নিজনেকামস্কে নিহতদের মধ্যে 7 জন উজবেক নাগরিক ছিলেন। মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ উজবেকিস্তানের প্রায় কয়েক লাখ নাগরিক রাশিয়ায় কর্মরত আছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার এক হামলায় কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদের কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। লিবিয়ার জাউইয়া তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কর্তৃপক্ষ বলছে হামলার পর জ্বালানি সংরক্ষণের একটি ট্যাঙ্কে আগুন ধরে যায়। এতে প্রায় 45 লাখ লিটার পেট্রোল ছিল বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আশেপাশের ট্যাঙ্কগুলোকে ঠান্ডা রাখতে কাজ করছে দমকল কর্মীরা। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন। মাত্র 2 দিনের মধ্যে তেল স্থাপনায় তৃতীয়বারের মতো হামলার ঘটনায় শোধনাগারের নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা খারিজ করেছেন মার্কিন আদালত। 2024 সালে গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন নেয়ার চেষ্টা এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। আদানি গ্রুপ অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি বছরের মে মাসে মার্কিন বিচার বিভাগ জানায় তারা আর মামলাটি এগিয়ে নিতে চায় না। তবে ব্রুকলিনের ফেডারেল বিচারক নিকোলাস গারফিস বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান মামলা প্রত্যাহারের বিনিময়ে আদানির সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়েছিল কিনা। আদানি শপথ করে জানান এমন কোনো চুক্তির বিষয়ে তিনি অবগত নন। তবে যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র 1.5 বছরে 2.25 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিল, শর্ত লঙ্ঘন, প্রতারণা ও অপরাধে জড়িয়ে পড়ায় ব্যবস্থা, জানালো পররাষ্ট্র দফতর। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিলুপ্তির আইনি কাঠামো সংক্রান্ত আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। 600 সদস্যের পার্লামেন্টে 468 ভোটে আইনটি অনুমোদিত হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, জাতীয়তাবাদী এমএইচপি এবং কুর্দিপন্থী ডিইএম পার্টির সমর্থনে বিলটি পাশ হয়। নতুন আইনে নির্দিষ্ট গুরুতর অপরাধে জড়িত না থাকা সাবেক পিকেকে সদস্যের আইনি সুরক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি পিকেকে সদস্য হওয়ার দায়ে কারাবন্দির একটি অংশের সাজা স্থগিত করে সমাজে পুনর্বাসনের পথও তৈরি হবে। তুরস্কে পিকেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত এবং 1984 সাল থেকে চলা সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 2005 সালে পিকেকে সশস্ত্র সংগ্রাম বন্ধ ও সংগঠন বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর শান্তি প্রক্রিয়া আরও এগিয়ে যায়। তবে কুর্দিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সহ বৃহত্তর সংস্কারের দাবি এখনো আলোচনায় রয়েছে। কঙ্গোয় আরও ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সরকারি ঘোষণার কয়েক মাস আগেই শুরু হয় এবারের প্রাদুর্ভাব। ম্যালেরিয়া ও টাইফয়েড ভেবে অনেক রোগীকে ভুল চিকিৎসা দেয়ায় দেরি হয়েছে শনাক্তকরণে। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4,200 জন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1,900 জন। দিন যত বাড়ছে ততই ইবোলা ভাইরাসের সংকট তীব্র হচ্ছে আফ্রিকার দেশ কঙ্গোয়। নতুন করে ছড়িয়ে পড়া বন্দিবুগীয় স্ট্রেইনের কারণে প্রাণ গেছে হাজার হাজার মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবারের ইবোলা প্রাদুর্ভাব শুরু হয় ফেব্রুয়ারিতেই, অথচ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয় 15 মে। জেনেটিক বিশ্লেষণে এই সময়কাল নিশ্চিত হয়েছে। শুরুর দিকে অনেক রোগীর উপসর্গ ম্যালেরিয়া ও টাইফয়েড হিসেবে শনাক্ত হওয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পায়।
সরকারি হিসেবে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 4,200 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 1,900 জনের। WHO বলছে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে প্রাণঘাতী হয়ে ওঠা ইবোলা প্রাদুর্ভাব। কিছু এলাকায় নতুন সংক্রমণ মাত্র কয়েক সপ্তাহেই দ্বিগুণ হচ্ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এবারের বিরল বন্দিবগীয় ধরনটির বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। স্বাস্থ্যকর্মীদের বেতন না পাওয়ায় ধর্মঘট, বিদ্রোহীদের হুমকি, নিরাপত্তাহীনতা ও গুজবও বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানো এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় একমাত্র অনুমোদিত ইবোলা টিকা এরভেবর পূর্ণাঙ্গ মানব পরীক্ষা শুরুর সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব ঠেকাতে বন্দিবগীয় স্ট্রেইনের জন্য নির্দিষ্ট টিকাই সবচেয়ে কার্যকর সমাধান। নাদিম মারজান, সময় সংবাদ। স্কুলে শিক্ষার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতিগুলো নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হাম, মামস ও রুবেলার সমন্বিত টিকাকে 3টি আলাদা টিকা হিসেবে দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা একে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকার ওপর কড়াকড়ি আরোপকে অন্যতম প্রধান অগ্রাধিকারের জায়গা রেখেছেন। কলম্বিয়ার মেডেলিনে বসেছে ঐতিহ্যবাহী সিলেতোরাস প্যারেড। ফেরিয়া দে লাস ফ্লোরেস বা ফুল উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ এই আয়োজন। 69তম বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্যারেডে এবার অংশ নিয়েছেন শত শত কৃষক। এই আয়োজন দেখতে ভিড় করেন লাখো দর্শনার্থী। ফুল আর ফুল, শহরের রাস্তা জুড়ে যেন ফুলের মেলা। রং বেরঙের বিশাল ফুলের সাজ কাঁধে নিয়ে হেঁটে চলেছেন কৃষকেরা। নেই ক্লান্তির ছাপ, বরং প্রিয় এই ঐতিহ্যকে ঘিরে আনন্দ আর গর্বেই মাতোয়ারা সবাই। টানা 69 বারের মতো পালিত হলো মেডেলিনের বিখ্যাত ফুল উৎসব। আর এই প্যারেডে অংশ নেওয়া কৃষকদের বলা হয় সিলেতেরোস। পিঠে বিশেষ কাঠের কাঠামোয় সাজানো থাকে নানা রঙের ফুল। কোনো কোনো ফুলের সাজের ওজন 80 কেজি পর্যন্ত। আর এই বিশাল বোঝা নিয়ে হাঁটতে হয় প্রায় 2.5 কিলোমিটার পথ। তবে লাখো দর্শকের উচ্ছ্বাসই তাদের সে কষ্ট ভুলিয়ে দেয়। এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক আবেগও। অনেক সিলেতেরও পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ফুল বহনের সংস্কৃতি। সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়তে বাড়তে এখন এটি মেডেলিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনগুলোর একটি। এটি আমার জন্য খুবই গর্ব ও আনন্দের। দাদার কাছ থেকে এই সিলেটের ঐতিহ্য পেয়েছি, তাই তার উত্তরাধিকারী তুলে ধরতে এখানে থাকতে পারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিলেতা বহনের ঐতিহ্য শুরু হয় 18 ও 19 শতকে। তখন খামারে উৎপাদিত ফুল কাঠামোয় সাজিয়ে নিয়ে আসা হতো মেডেলিনের বাজারে। এই ঐতিহ্যকে কেন্দ্র করে 1957 সালের 1 মে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফুল উৎসবের রীতি। উৎসবটি এখন শুধু স্থানীয়দের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদেরও আকর্ষণ করে। 2026 সালের ফুল উৎসব ঘিরে পর্যটকদের ব্যয় থেকে প্রায় $6 কোটি 6 লাখ আয় হতে পারে বলে আশা করা হচ্ছে, যা 2025 সালের তুলনায় প্রায় 7% বেশি। এই আয়োজনের মাধ্যমে আমরা সিলেতেরোদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো শক্তিশালী করার সুযোগ পাই। আজকের প্যারেডে 530 জনের বেশি সিলেতেরও অংশ নিয়েছেন। এই প্যারেডের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসায় আমরা খুবই আনন্দিত। ফুলের সৌন্দর্যের পাশাপাশি কৃষকদের শ্রম, পারিবারিক ঐতিহ্য আর কলম্বিয়ার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরে মেডেলিনের এই আয়োজন। তাই সিলেতেরোস প্যারেড এখন শুধু ফুলের উৎসব নয়, বরং কয়েকশো বছরের ঐতিহ্যকে কাঁধে নিয়ে এগিয়ে চলার এক জীবন্ত গল্প। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। এবার ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের ক্ষতিপূরণ দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানের হামলার সংখ্যায় লুকিয়ে আঙ্কারা ছাড়েন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড গৃহযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত, আন্তর্জাতিকভাবে গ্রেফতার অভিযানের নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।